আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বিজ্ঞান কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই তোমাদের উদ্দেশ্যে দুটি কথা বলে নিতে চাই। 2020-21 সালে নবাগত শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্বাগত জানাই। জীবনের গুরুত্বপূর্ণ স্তরে এসে তোমরা আজ উপনীত হয়েছ। তোমাদের এই নবযাত্রা শুভ হোক, সুন্দর হোক। তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো। আজকে আমাদের আলোচ্য বিষয় আহ্বান। এটি একটি ছোট গল্প, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের ভাষায় তোমাদের উদ্দেশ্যে আমাদের বলা, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। আমি আমার পরিচয় দিব তোমাদের সাথে। রবীন্দ্রনাথের ভাষায় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আমি তানিয়া আফরিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। এরপরে আমরা বিভূতিভূষণ সম্পর্কে জেনে নেব। লেখক পরিচিতি অংশে দেখতে পাচ্ছি 1894 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। 1914 সালে ম্যাট্রিক পাশ করেন প্রথম বিভাগে, 16 সালে আইএ পাশ করেন প্রথম বিভাগে, 1918 সালে বিএ ডিস্টিংশন সহ পাশ করেন। পেশা হিসেবে শিক্ষকতাকে তিনি বেছে নিয়েছিলেন, কিন্তু আজীবন সাহিত্যকর্মের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, দেবযান ও ইছামতি এগুলোই লেখকের উল্লেখযোগ্য উপন্যাস। গল্পগ্রন্থ মেঘমল্লার মৌলিফুল, যাত্রাবদল, কিন্নরদ্বয়। মৃত্যু 1950 সালের 1 সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। যে সময় বিভূতিভূষণ জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাংলা সাহিত্য তথা ভারতবর্ষ উত্তাল ছিল। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অত্যন্ত বিপর্যস্ত ছিল। পরাধীনতার যুগে তিনি জন্মেছিলেন, তবুও তার লেখার মধ্যে আমরা একটা চিরন্তন জীবনের স্বাদ খুঁজে পাই। যে গল্পটা আমরা আজকে আলোচনা করব সেটির নাম আহ্বান। আহ্বান শব্দটির শাব্দিক অর্থ হলো আহ্বান অর্থ ডাকা। গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে। আমরা এখন মূল গল্পে চলে যাব। এই গল্পটি একটি উদার মানবিকতার গল্প। দুজন মানুষ যাদের মধ্যে জাতিগত, শিক্ষাগত, শ্রেণীগত কোনো মিল নেই, কিন্তু মা এবং ছেলের যে মমত্ববোধ, সেই ভালোবাসার সূত্রে দুজন বাধা পড়েছিলেন, সেই গল্পটি আজকে আমাদের আলোচ্য বিষয়। উদার মানবিক একটি সম্পর্কের গল্প এটি। লক্ষ্য করো, দেশের বাড়িতে ঘর বাড়ি নেই অনেকদিন থেকে। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে একটা কিসের ছুটিতে। এটি একটি ছোট গল্প। ছোট গল্পের শুরুটা আকস্মিকভাবে হয়, শেষটাও অসম্পূর্ণ রয়ে যায়। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি, অনেকটা মাঝখান থেকে জানি গল্পটি শুরু হয়েছে, হঠাৎ করে শুরু হয়েছে, আকস্মিকভাবে শুরু হয়েছে। গ্রামের চৌকত্তি মশাই আমার বাবার পুরাতন বন্ধু, আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো দিলাম। বললেন, এসো, বেঁচে থাক, দীর্ঘজীবী হও, বাড়ি ঘর করবে না? আগে সামান্য বেতন পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য বেশি মাইনে কি? আমি খড়বার দিচ্ছি, চালাঘর তুলে ফেলে, মাঝে মাঝে যাতায়াত করে। আরো অনেকে এসে ধরলো, অন্তত খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালো।
বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি ঠক ঠক করে করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে হাতের তালু উঁচিয়ে আড়াআড়ি ভাবে চোখের উপর রেখে বলল, কে বাবা তুমি? চেনলাম না তো। ছোট গল্প কি উপন্যাসের ক্ষুদ্র সংস্করণ? তা মোটেই নয়। উপন্যাস যেখানে অখণ্ড জীবনের কথা বলে, ছোট গল্প সেখানে জীবনের বিশেষ ঘটনাকে তুলে ধরে। ছোট গল্প অত্যন্ত আধুনিক একটি ফর্ম, এখন আরো আধুনিক অত্যাধুনিক ফর্ম বেরিয়েছে। বাংলা ছোট গল্প প্রাণ পেয়েছে রবীন্দ্রনাথের হাতে। রবীন্দ্র পরবর্তী সময়ের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চিনবে না বাবা, আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি তো আগে এপাড়া ওপাড়া আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাচ জামাই আছে, সে মরে ভাত দেয় না। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। খুব সাধারণ কথা। অনেকদিন পরে গ্রামে ফিরেছেন লেখক। বেড়াতে চাকরি করেন বাইরে। একজন অসহায় বৃদ্ধা তাকে কিছু সাহায্য করবেন। ব্যাপারটা এখানেই চুকেছে আমি ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। এই গল্পের যে সময়কাল, এটা অত্যন্ত দীর্ঘ নয়, মাত্র কয়েকবার দেখা হয়েছিল তাদের। আমরা আস্তে আস্তে গল্পের ভেতরে গেলে সেটি বুঝতে পারব। এখানে গুরুত্বপূর্ণ বা কঠিন, খুব কঠিন কোনো শব্দ চয়ন করেননি তিনি। গ্রামীণ জীবনের সহজ সরল রূপকে ফুটিয়ে তোলার জন্য সহজ সরল ভাষা ব্যবহার করেছেন। তবু উল্লেখযোগ্য কিছু শব্দার্থ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, প্রণাম। প্রণাম শব্দটি হচ্ছে চরণ স্পর্শ করে অভিবাদন জানানো। আজ্ঞে সম্মতিবাচক শব্দ বা সম্মতি জ্ঞাপক শব্দ। মাইনে হলো মাসিক বেতন। খড় হলো শুষ্ক শস্য শূন্য ধান গাছ। চালাঘর, তৃণ ইত্যাদি দ্বারা নির্মিত চালযুক্ত ঘর। আড়ভাবে, বাঁকাবাঁকি ভাবে, তেরসা ভাবে। গায়ে গ্রামে তেনা তার, চুকে যাওয়া, মিটে যাওয়া, ঠক ঠক, দ্রুত এবং প্রবল ভাবে। বোধ হয়, মনে হয়, বড্ড, বড়, খুব। আগে তো আমি এপাড়া ওপাড়া যাতাম আসতাম না। এই লাইনটা দিয়ে বোঝা যায় বৃদ্ধা আগে সচ্ছল জীবনযাপন করতেন এবং এ পাড়াটা হিন্দু পাড়া। তাকে এখন বাধ্য হয়ে বিভিন্ন মানুষের কাছে হাত পাততে হয়। তার সচ্ছলতার বিষয়টি যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি স্বামী মারা যাওয়ার পর তার যে অসচ্ছলতা, সেই অবস্থাটাও বোঝা যায়। এই অংশে গল্পকথকের গ্রামের বাড়ির দুর্দশা বর্ণনার পাশাপাশি গ্রামের আবহ বর্ণনা করা হয়েছে। গ্রামীণ কুসংস্কারের বিষয়, যেমন স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করতে পারছে না, এবং গ্রামের মানুষের সরলতা এবং আন্তরিকতার বিষয়টি কিন্তু ফুটে ওঠে বা দৃশ্যমান হয়। সাহিত্য পাঠ বা সাহিত্য আমরা কেন পড়ি, কেন পাঠ করি? সাহিত্য আসলে কি? সাহিত্য শব্দটাকে রবীন্দ্রনাথ বলেছেন, সাহিত্য শব্দটি এসেছে শহীদ শব্দ থেকে। কিসের সহিত? মানুষের সহিত। মানুষের সহিত সম্পর্কিত যাবতীয় বিষয় কিন্তু সাহিত্যে অন্তর্ভুক্ত বিষয়। মানুষ যা খায়, পরে, চলে বা বলে, অর্থাৎ মানুষের সংস্কৃতি সহ মানুষ যা কিছু চিন্তা করে, অর্থাৎ মানুষের মনস্তত্ত্ব, এটাও সাহিত্যের অন্তর্ভুক্ত বিষয়। পরের অংশে দেখো, পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি। এমন সময় সেই বুড়ি লাঠি ঠকঠক করতে করতে হাজির হলো উঠানে।
থাকিয়ে জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন ও হলো জমির পরাতির স্ত্রী, অনেকদিন আগে মরে গিয়েছে জমি। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখে। বললাম, এই যে আমি এখানে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে, অর্থাৎ লেখকের পরিচয় দিয়ে দিলেন। তার বাবার নাম কি, তার দাদার নাম কি, এগুলো বলেই তাকে পরিচয় করিয়ে দিলেন। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খানিকটা খুব বকে গেল। হাজির উপস্থিত জ্ঞাতি সগোত্রভুক্ত একই বংশে জাত ব্যক্তি। খুড়ো কাকা বা চাচা, বোধ হয় মনে হয় আপন নিজ করাতি, করাত দিয়ে কাটচেরাই করা যার পেশা। বকা বাচালতা প্রকাশ করা, বক বক করা। এ অংশে বুড়ি গল্পকথকের বাড়িতে প্রত্যুষে আগমন এবং খুড়ো মশাই কর্তৃক গল্পকথকের সাথে তার পরিচয় পর্ব সম্পন্ন হওয়ার বিষয়টি আমরা জানতে পারছি। পরের দিন চলে গেলাম কলকাতা, ছুটি গেল ফুরিয়ে। কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। সে যে চক্রবর্তী মশাই খড় দিলেন, বাস দিলেন। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও হয়তো হঠাৎ মনে হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে বসে না পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, ও গোপাল, তোর জন্য নিয়ে আলাম গাছের আম, বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। বুড়ি বলল, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তারপর দুধ পাচ্ছ ভালো? ঘুটি গয়লালি দেয়, মন্দ না। ও বাবা, ওর তো অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখে উঠানে এসে ডাকছে, অগোপাল। বিছানা ছেড়ে উঠলাম। আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ কোথা পেলে এত সকালে? আমার মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ, তার কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্রেই বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমায় ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ওরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হয় বলো? কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলল, বাবা। কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবো কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও। সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেল। পয়সা দিতে যাওয়া ঠিক হচ্ছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল না হতেই সে এসে জুটবে, ও গোপাল, এ দুটি শশার জালি মোর কাছে, এই নাও, নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? এ অংশে দেখা যাচ্ছে বুড়ির পরিচয়, বুড়ির সম্পর্কে জানতে লেখক আগ্রহ প্রকাশ করছে। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান মানে তার চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। একা থাকো, তা একদিন মোর ঘরখানাও না হয় দেখতে গেলে। ও মোর গোপাল, আমি নতুন খেজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমায় বসতে দেবার জন্য। আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তোমরা বই সংগ্রহ করো।
আগামী ক্লাসে আমি পুরো গল্পটি তোমাদের সামনে আলোচনা করব। সব শেষে আমি তোমাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলামের দুটি লাইন বলতে চাই। নারী কবিতায় তিনি বলেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণ, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। সকলকে ধন্যবাদ। নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।